কেন্দ্রীয় যুবলীগের সমবায় বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া শামীম ওরফে জি.কে. শামীমকে আটক করেছে র্যাব। দুপুরে রাজধানীর নিকেতনে নিজ কার্যালয় থেকে আটক হন শামীম। শামীমের সঙ্গে তার 7 দেহরক্ষীকেও আটক করা হয়েছে। এ সময় নগদ প্রায় 2 কোটি টাকা ও 160 কোটি টাকার এফডিআর এর কাগজপত্র জব্দ করা হয়। আপেল শাহরিয়ার রিপোর্টে বিস্তারিত। যুবলীগ নেতা জি.কে. শামীমকে রাজধানী নিকেতনে নিজ বাসা থেকে আটক করে পাশেই তার অফিস জি.কে. বিল্ডার্সে নিয়ে অভিযান চালায় র্যাব। কয়েক ঘন্টার অভিযানে উদ্ধার করা হয় নগদ 1 কোটি 80 লাখ 160 কোটি টাকার এফডিআর। বিপুল বৈদেশিক মুদ্রাও জব্দ করা হয়। চাঁদাবাজি ও প্রভাব খাটিয়ে ঠিকাদারি কাজ বাগিয়ে নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে বলে জানায় র্যাব। জিজ্ঞাসাবাদে আরও কারো জড়িত থাকার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায়। আপেল শাহরিয়ার, RTV, ঢাকা। দর্শক, রাজধানীর কলাবাগান ক্লাবে অভিযান চালাচ্ছে র্যাব। সেখানে আছেন আমাদের সহকর্মী মাইদুর রহমান রুবেল, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রুবেল, বুধবার থেকে দর্শকও জানে এবং আমরাও জানি যে বুধবার থেকে অভিযান চালাচ্ছে র্যাব। তো আজকে আছে কলাবাগানে, সেখানকার অভিযানের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? যদি আসলে কলাবাগান ক্রীড়াচক্র যে অফিসটি রয়েছে সেখানে অভিযানের এখন পর্যন্ত আনুষ্ঠানিক অভিযান আসলে শুরু হয়নি, যদিও দুপুর থেকে অভিযান চলছে বলা চলে। যে আসলে দুপুর থেকে কলাবাগান ক্রীড়াচক্র যে ক্লাবটি রয়েছে সেটি আসলে কর্ডন করে রেখেছে র্যাব। তারা এখন পর্যন্ত ম্যাজিস্ট্রেটের অপেক্ষায় এখন পর্যন্ত অভিযানটি শুরু করতে পারেনি আনুষ্ঠানিকভাবে। তবে বলছেন যে যারা রয়েছেন এখানে ভিতরে অফিসে তারা সবাই তাদের সকলকে তারা আটক রেখেছেন এবং এই ক্লাবটির যে সভাপতি শফিকুল আলম ফিরোজ তাকে দুপুরের পরেই নিয়ে যাওয়া হয়েছে র্যাব 2 এর কার্যালয়ে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানানো হয়েছে র্যাবের পক্ষ থেকে। তবে ম্যাজিস্ট্রেট আসার পরেই হয়তো আনুষ্ঠানিকভাবে তারা অভিযানটি পরিচালনা করবেন এবং ভিতরে কি রয়েছে সেই বিষয়টি এখনো পরিষ্কার না রয়েছে। এমন খবর এই কলাবাগান সেই বিষয়টি তারা নিশ্চিত করবেন। আসলে এখন পর্যন্ত পরিষ্কার না যে ভিতরে কি আছে বা কি নাই। তবে এখানকার যে পরিবেশ সেটির উপর দেখে যেটি আন্দাজ করা যায় সেটি হচ্ছে যে হয়তো মাদক সেবনের বিষয়টি এখানে নিয়মিত চলে, সেই বিষয়টি অনেকটা পরিষ্কার। এবং পেছনে আমরা দেখতে পেয়েছি যে জুয়ার যেসব যে তাসের বা আমরা দেখতে পেয়েছি। তবে র্যাব দুপুর থেকে যেহেতু ক্লাবটি ঘিরে রেখেছে সেহেতু বিষয়টি এখনো নিরাপত্তা বাহিনীদের চাদরে রয়েছে এবং তারা এখন পর্যন্ত বিষয়টি পরিষ্কার করেনি যে ভিতরে কি রয়েছে বা কি পাওয়া গেছে। তবে ক্যাসিনো থাকার খবরই তারা মূলত এই ক্লাবটিকে ঘিরে রেখেছে এবং এই কলাবাগান ক্রীড়াচক্র মাঠের পাশেই যে ক্লাবটি এই ক্লাবটি আসলে পুরনো ক্লাব এবং এটি আসলে সুনাম রয়েছে এবং এই ক্লাবে মূলত ফুটবল এবং ক্রীড়া চলে। এবং যাকে এই ক্লাবের যে সভাপতি শফিকুল আলম ফিরোজ তিনি আসলে কৃষক লীগের নেতা, তাকে আসলে আটক করা হয়েছে এবং পক্ষ থেকে বলা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য মূলত আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত গ্রেফতার দেখানো হয়নি। এই ক্লাবটিতে আসলে মূলত আরো শুধু ক্রীড়া সংগঠনই নয়, এখানে একটি ভীষণ আর্ট একাডেমি নামে একটি আর্ট সেন্টার রয়েছে যেখানে শিশুদের চিত্রাঙ্কন শেখানো হয়। তবে এখানে এখন পর্যন্ত শুধুমাত্র র্যাব এবং গণমাধ্যম কর্মীদের উপস্থিতি বেড়েছে এবং যেহেতু ম্যাজিস্ট্রেট এখন পর্যন্ত এসে পৌঁছেনি যার কারণে আনুষ্ঠানিকভাবে তারা অভিযানটি পরিচালনা করতে বিলম্ব করছেন। তবে বলছেন যে কিছুক্ষণের মধ্যে হয়তো ম্যাজিস্ট্রেট চলে আসবেন এবং চলে আসার পরে হয়তো অভিযানটি তারা শেষ করতে পারবে। তো নিশ্চয়ই জানেন যে এর আগেও যেহেতু 2টি ক্লাবে তারা অভিযান করেছে এবং এটি নিয়ে আসলে তৃতীয় ক্লাবে অভিযান চলছে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। জ্যোতি। রুবেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ রাজধানী কলাবাগান ক্লাব থেকে জানাচ্ছিলাম আমাদের সহকর্মী মাইদুর রহমান রুবেল। আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোতে শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে একে আরও জোরালো করার পরামর্শ দিলেন বিশিষ্টজনরা। বললেন, কেবল 2-1 জন নয়, অপরাধের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে হবে। নীতি নৈতিকতা বিবর্জিতদের রাজনীতিতে সুযোগ না দেওয়ারও পরামর্শ তাদের। নাজিফ ফয়েজের রিপোর্ট। চাঁদাবাজি সহ নানা অভিযোগে ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি রিজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী গত শনিবার রাতে পদ থেকে সরে দাঁড়ান। সংগঠনের ৭১ বছরের ইতিহাসে নৈতিক স্খলনের অভিযোগে শীর্ষ 2 নেতার একসঙ্গে পদত্যাগের নজির এটি প্রথম।
এরপর অপরাধের সঙ্গে জড়িত দলের কাউকে ছাড় না দেওয়ার ঘোষণা আসে সরকারের শীর্ষ পর্যায় থেকে। যারা অপকর্ম করে, অনিয়ম করে, মানসিকতা দুর্নীতি প্রবণ, এ ধরনের নেতা কর্মীদের দলের ভেতরে না থাকাই যথার্থ। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। এমন ঘোষণার ধারাবাহিকতায় ক্যাসিনো চালানোর অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে বুধবার রাতে র্যাব গ্রেপ্তার করে। 1992 সালে রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভর্তি হয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের হয়ে ছাত্র সংসদে নির্বাচিত হয়েছিলেন খালেদ মাহমুদ। পরে সরকার বদল হলে তিনিও দল বদল করেন, হন যুবলীগের প্রভাবশালী নেতা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক বলছেন, এমন শুদ্ধি অভিযান দেশের মানুষের মধ্যে আশা জাগাবে। এটাকে অবশ্যই ইতিবাচকভাবে দেখা উচিত। দীর্ঘ প্রতীক্ষিত একটা বিষয়, যারা অপরাধের সাথে জড়িত যেই হোক না কোনো পরিচয় এবং অবস্থান ঊর্ধ্বে থেকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, সেটা দেখতে চান মানুষ। দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যানের মতে অপরাধ কমাতে প্রয়োজন রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন। দেরিতে হলেও কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, এটাকে শুদ্ধি অভিযান বলা হচ্ছে। এটা আর কি অনেকটা দেওয়ালে বোধহয় পিঠ ঠেকে গেছে, সেই জন্যই যে ব্যবস্থা নেওয়া শুরু করেছে এটা আরো জোরদার করা হবে, তাই আমাদের প্রত্যাশা। দুজনের মতেই শুদ্ধি অভিযান দীর্ঘমেয়াদী না হলে কাঙ্ক্ষিত ফল মিলবে না। পুরো অনিয়ম দুর্নীতির যে চিত্র, আইনের লঙ্ঘনের যে চিত্র, সেটার সাথে যারা সংশ্লিষ্ট প্রত্যক্ষপরোক্ষভাবে সেটা সকলকেই কিন্তু সম্পৃক্ত হবে। এক্ষেত্রে শুধু রাজনৈতিক দল বা ছাত্র সংগঠন, যুব সংগঠন, তাদের থেকে শুদ্ধি অভিযানের খড়গ ছুড়লে শুধুমাত্র হবে না, এখানে এদেরকে যারা প্রোটেক্ট করে, প্রমোট করে এবং এর মাধ্যমে যারা সুবিধা অর্জন করে, এইখানেও হাত দিতে হবে। যে শুদ্ধি অভিযান অবশ্যই জোরদার করতে হবে। কোনো অসৎ ব্যক্তিকে রাজনীতির সাথে বা রাজনীতি দলের অঙ্গ সংগঠনের সাথে জড়িত থাকতে দেওয়া কোনো অবস্থাতেই কাম্য নয়। দেশের মানুষ এটা চায় না। বললেন, সব ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলেই বন্ধ হবে দুর্নীতি অপরাধ। তাই অভিযানের পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠায় জোর দেওয়ার তাগিদ দিলেন তারা। নাজিব ফরাইজি, আরটিভি, ঢাকা। মসজিদের শহর ঢাকাকে বিএনপি ক্যাসিনোর শহরে পরিণত করেছিল বলে পাল্টা অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে সভানেত্রীর দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি। এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, শুধু রাজধানী নয়, রাজধানীর বাইরেও যারা এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধেও কঠোর অভিযান চালানো হবে। এ বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে সরকার। ক্যাসিনো শহর বানিয়েছে বিএনপি, তাদের সময় এই ক্যাসিনোগুলো ছিল। সে ক্যাসিনোর ব্যাপারে অ্যাকশনটা তো নিচ্ছে সরকারের, এই সরকারের প্রথম বছরেই কিন্তু অ্যাকশন নেওয়া হয়েছে। অনেকেই নজরদারিতে আছে এবং সময় মতো ব্যবস্থা নেওয়া হবে। এটা রাজধানী কেন্দ্রিক, এটা ঠিক নয়। সারা দেশে যেখানেই অপকর্ম হবে, দুর্নীতি হবে, অনিয়ম হবে, শৃঙ্খলা ভঙ্গ হবে, সর্বত্রই একই নিয়মে নির্দেশনা, প্রধানমন্ত্রীর নির্দেশনা কার্যকর হবে। অনিয়মের বিরুদ্ধে অভিযান চলছে, প্রয়োজনে চট্টগ্রাম শহরেও অভিযান চালানো হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিকেলে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র আয়োজিত আন্তঃস্কুল জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, যেখানে অন্যায়, যেখানেই অনিয়ম, সেখানেই ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং হবে। সেবা তারা কে কোন দলের বা কে কোন মতের সেটি দেখা হচ্ছে না বলেও জানিয়েছেন মন্ত্রী। মন্ত্রী আরও বলেন, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। অনিয়মের বিরুদ্ধে অভিযান চলছে, ঢাকা শহরে অভিযান চলছে, চট্টগ্রাম শহরেও প্রয়োজনে অভিযান চালানো হবে, শুরু হয়ে গেছে। যেখানেই অন্যায়, যেখানেই অনিয়ম, সেখানেই ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং হবে। কে কোন দলের, কে কোন মতের সেটি দেখা হচ্ছে না এবং এটি অব্যাহত থাকবে।
আওয়ামী লীগ সরকারের ১২ বছরের লুটপাটে দেশ শ্মশানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে যুবদলের মানববন্ধনে মির্জা ফখরুল বলেন, দেশ জুড়ে আওয়ামী লীগের দুঃশাসন চলছে, ক্যাসিনো চালাচ্ছে আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা, বেছে বেছে বিশ্ববিদ্যালয়গুলোতে দুর্নীতিবাজ উপাচার্য নিয়োগ দিচ্ছে। মির্জা ফখরুল আরও বলেন, কোথাও আইনের শাসন নেই, ন্যায় বিচার করতে ভয় পাচ্ছে আদালত। সরকারের চাপে বেগম খালেদা জিয়াকে জামিন দিচ্ছে না। খালেদা জিয়াকে মুক্তি দিয়ে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। প্রত্যেকটি চালাচ্ছে কে? যুবলীগের নেতা এবং আওয়ামী লীগের নেতা। এখন নিজেরা ধরা পড়ে গেছে, অন্যকে আবার দোষ ধরতে চায়। আজকে প্রমাণিত হয়ে গেছে বন্ধুগণ, এই দেশ দুর্নীতিতে পূর্ণ হয়েছে এবং সরকার সেখানে মদত দিচ্ছে, আওয়ামী লীগ সেখানে মদত দিচ্ছে। রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র এনআইডি পাইয়ে দেওয়ার মামলার নির্বাচন কমিশনের অস্থায়ী কর্মচারী মোস্তফা ফারুককে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে চট্টগ্রাম মহানগর আদালতের বিচারক আবু সালেহ মোহাম্মদ নোমান এ আদেশ দেন। এর আগে তাকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে কাউন্টার টেরোরিজম ইউনিট। নগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুজ্জামান আদেশের পর মোস্তফাকে নিজেদের হেফাজতে নিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিটের হেফাজতে নেওয়া হয়েছে। সকালে মুস্তাফিজকে গ্রেফতারের পর তার বাসা থেকে নির্বাচন কমিশনের একটি ল্যাপটপ সহ 2টি ল্যাপটপ, মডেম, পেনড্রাইভ, আইডি কার্ডের লেমিনেটিং সরঞ্জাম উদ্ধার করা হয়। তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। মোস্তফা ফারুককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা জানা যায় যে 2014 সাল থেকে 2016 সাল পর্যন্ত সেই প্রকল্পের অধীনে চাকরি করতে অস্থায়ী। আবার 2018 সালের মাঝামাঝি থেকে সেই অস্থায়ীভাবে চাকরিতে যোগদান করে এবং তার বিভিন্ন অফিসে তার অ্যাক্সেস ছিল। নির্বাচন কমিশনের সার্ভার থেকে কারো জাতীয় পরিচয়পত্র দেয়া হয়নি বলে দাবি করলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সকালে রাজধানীর আগারগাঁও কমিশন ভবনে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের 3য় বার্ষিক সম্মেলনে তিনি এ দাবি করেন। কমিশনের কারো অনৈতিক কর্মকাণ্ডের দায়ভার এসে পুরো প্রতিষ্ঠানের ওপর চাপিয়ে দিলে তা দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। বলেন, কমিশন স্বাধীন বলেই যা খুশি তা করতে পারে না। এ সময় কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। স্বাধীন সত্তা প্রতিষ্ঠান হিসেবে দেওয়ার মানে এই না যে আমরা যাচ্ছে তাই করে বেড়াবো, যেরকম খুশি সেরকম আমরা ব্যবহার করবো, অপব্যবহার করবো, এটা তো আমরা করি না। 2-1টা লোকের এই কর্মকাণ্ডের কারণে, যেমন 1-2টা লোক মাত্র চিটাগাঙে তারা এই ঘটনাটা ঘটার পরে সারা নির্বাচন কমিশনের উপরে সেই একটা বারবার এই সমস্ত অপবাদগুলো চলে আসে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল 3:37 বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। 24 সেপ্টেম্বর রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। 25 সেপ্টেম্বর এসডিজি বিষয়ে উচ্চ পর্যায়ে ফোরামের আলোচনায় অংশ নেবেন। 26 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র চেম্বার অব কমার্স আয়োজিত গোল টেবিল বৈঠকে অংশ নেবেন। ওই দিন সন্ধ্যায় ইউনিসেফের পক্ষ থেকে চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইউথ পুরস্কার গ্রহণ করবেন। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। 27 সেপ্টেম্বর বিকেলে জাতিসংঘ সাধারণ পরিষদের 74তম অধিবেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। 28 সেপ্টেম্বর জাতিসংঘ স্থায়ী মিশনে সংবাদ সম্মেলন করবেন তিনি। এরপর জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। বিকেলে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। বাজারে বেড়েই চলছে পেঁয়াজের ঝাঁঝ। 25 টাকা থেকে বেড়ে দেশে পেঁয়াজ বিক্রি হচ্ছে 85 আর ভারতীয় পেঁয়াজ 75 টাকায়। ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কমবে না দাম। এদিকে বাড়তির দিকে সবজির দাম। চিনি, সয়াবিনের দাম বেশ খানিকটা বাড়লেও কমেছে ডাল ও ইলিশ মাছের দাম। সেলিম মালিকের রিপোর্টে বিস্তারিত। রপ্তানি মূল্য বাড়িয়ে দেয়ায় হিলি বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি অনেকটাই থমকে যায়। এতে বাজারে হু হু করে বাড়তে থাকে পেঁয়াজের দাম। তবে এরই মধ্যে মিয়ানমার থেকে কয়েকশো টন পেঁয়াজ আমদানি করা হলেও বাজারে পড়েনি এর কোনো প্রভাব, বরং সপ্তাহের ব্যবধানে বেড়েছে 20 থেকে 25 টাকা। রাজধানীর কাউরান বাজারের পাইকারি ব্যবসায়ীরা জানালেন, সরবরাহ টান পড়ায় লাগামহীন পেঁয়াজের দর। 5 কেজি নিলে পরে যে 72 টাকা,
আর বস্তা রেট নিলে পরে 70 টাকা। ইন্ডিয়ান 65-66 টাকা কেজি বেচতেছে, দেশি বেচতেছে মনে করেন যে রাজশাহীটা 72-70, পাবনাটা 75 পর্যন্ত বেচতেছে। ইন্ডিয়ানটা বিক্রি করতেছি 75 টাকা, আর এটা 80 টাকা, একটু উন্নত যেটা এটা 85 টাকা। পেঁয়াজের ঝাঁজ চরমে খুচরা বাজারে, বেকাদায় ভোক্তারা। মনিটর নাই বোধে এই অবস্থা, আমাদের মতো লোকের কষ্ট, বুঝেননি ভাই? এটা তো আমাদের যারা স্বল্প আয়ের মানুষ তাদের বাজারে এলে ভাই আর হুঁশ থাকে না। সপ্তাহের ব্যবধানে চিনি, সুপার ও সয়াবিন তেলের দাম বেড়েছে 5 টাকা করে, কমেছে ডালের দাম। সুপার তেল ছিল আপনার 62 টাকা, এখন 70 টাকা 80 টাকা বিক্রি করতেছি। তারপরে গেছে সপ্তাহে সয়াবিন ছিল 80 টাকা, বর্তমানে 85 টাকা বিক্রি করতেছি। চিনি ছিল 55 টাকা, এখন চিনি বেচতেছি 60 টাকা। গত সপ্তাহে আসলে মুগ ডাল ছিল 120 টাকা, এই সপ্তাহে 115 টাকা কেজিতে, 5 টাকা কমছে। গত সপ্তাহে বুড়ি ডাল ছিল 80 টাকা, 85 টাকা কেজি, এই সপ্তাহে 80 টাকা কেজিতে, 5 টাকা কমছে। দাম কমেছে ইলিশের, তবে বাড়তি দিকে অন্যান্য মাছের দাম। 950 1 কেজি প্লাস, গত সপ্তাহে 1000 টাকা কেজি নিচে বেচা গেছেন, এবার সপ্তাহে 900 টাকা কেজি, 800-800 উপরে 850 টাকা কেজি বেচা লাগছে, এবার এই সপ্তাহে 800 টাকা কেজি। এদিকে 20 টাকা বেড়েছে ব্রয়লার ও পাকিস্তানি মুরগির দাম। গত সপ্তাহে ব্রয়লার মুরগি ছিল 120 টাকা, এই সপ্তাহে 140 টাকা, এবং পাকিস্তানি মুরগি ছিল 220, এই সপ্তাহে পাকিস্তানি মুরগি 230-40। তবে গরু, খাসি ও ছাগলের মাংস বিক্রি হচ্ছে আগের দামেই। সেলিম মালিক, RTAV, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে, এমনটি জানিয়েছেন খালেদা জিয়ার বড় বোন বেগম সেলিমা ইসলাম। বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তিনি সাংবাদিকদের একথা জানান। এর আগে কেপিন ব্লকে খালেদা জিয়ার কাছে 1.5 ঘণ্টা অবস্থান করেন সেলিমা ইসলাম। করতে পারে না, হাত দিয়ে কিছু ধরতে পারে না, না 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 উঠে দাঁড়াতেই পারে না নিজে। অনেক কিছু বলেছেন আপনাদেরকে? না, কিছু বলেন নাই, কিছু বলেন নাই। খুলনায় ডেঙ্গু জ্বরে রোজিনা নামের এক নারীর মৃত্যু হয়েছে। ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় ওই নারীর। যশোরের ঝিকরগাছা এলাকার বাসিন্দা রোজিনা ডেঙ্গু আক্রান্ত হয়ে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন। এদিকে গত 24 ঘণ্টায় সারা দেশে নতুন করে 508 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। কুষ্টিয়ায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গেল 24 ঘণ্টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে 12 জন নতুন রোগী ভর্তি হয়েছেন। নড়াইলে ডেঙ্গু পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। 24 ঘণ্টায় 7 জন নতুন রোগী পাওয়া গেছে। মেহেরপুরে ডেঙ্গু পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। প্রতিদিনই 3 থেকে 4 জন নতুন রোগী আসছে হাসপাতালে। বরিশালে নতুন করে 25 জন এবং মানিকগঞ্জে 21 জন শনাক্ত হন। কয়েক জেলায় আলাদা ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীতে বড়াল নদী থেকে 3 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে চারঘাট উপজেলার বড়াল নদীর স্লুইচ গেটের নিচে কচুরিপানার মধ্যে মরদেহগুলো আটকে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। মরদেহগুলো পচে যাওয়ায় ঠিকমতো চেনা যাচ্ছে না, তাদের পরিচয় জানা যায়নি। এদিকে ফরিদপুর সদরের তালতলা থেকে অজ্ঞাত এক যুবতীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বাগেরহাটের ফকিরহাটে বর্ণা নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। ভোরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবুরি সীমান্ত থেকে কামাল নামে এক বাংলাদেশের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সাভারে আলাদা সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও 3 জন। ভোরে ঢাকা আরিচা মহাসড়কের গেন্ডায় একটি ট্রাক একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা চালক শাহিন মারা যান এবং আহত হন 2 জন। একই সময় আমিনবাজারে একটি বিকল ট্রাককে পেছন থেকে কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে চালকের সহকারী আতিয়ার মারা যান, আহত হন ট্রাক চালক। এদিকে মধুমতি মডেল টাউন এলাকায় পিকআপ ভ্যান থামিয়ে রাস্তা পার হওয়ার সময় গাড়ি চাপায় মারা যান চালক জীবন। অবৈধ দখলে এক সময়ের খরস্রোতা খোয়াই নদী এখন নালায় পরিণত হয়েছে। গড়ে উঠেছে সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা। স্থানীয়দের অভিমত, এভাবে চলতে থাকলে হারিয়ে যাবে পুরাতন খোয়াই নদীর অস্তিত্ব। তবে দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। হবিগঞ্জ প্রতিনিধি সাইদুজ্জামান জাহিরের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মৌসুমী রহমান। হবিগঞ্জ শহরের উপর দিয়ে বয়ে যাওয়া 5 কিলোমিটার দৈর্ঘ্য ও 200 ফুট প্রশস্ত পুরাতন খোয়াই নদী।
দখল দূষণে এটি পরিণত হয়েছে নালায়। প্রভাবশালী থেকে শুরু করে মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ ও নদী পাড়ের মানুষ সবাই সুবিধা মতো দখলে নিয়েছে নদীর জায়গা। শুধু বেসরকারিভাবেই দখল হচ্ছে না, সরকারিভাবেও নদী ভরাট করে নির্মাণ করা হয়েছে জেলা পরিষদ ভবন, মেজর জেনারেল M.A. রব স্মৃতি পাঠাগার ও জাদুঘর সহ মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ। নদী দখলের ফলে অল্প বৃষ্টিতে শহরে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েন শহরের 1.5 লক্ষাধিক মানুষ। পুরাতন খোয়াই নদীটি এমনইভাবে দখল হয়েছে যে কোথাও কোথাও সেটাকে 1.5 ফুট ড্রেনও পাওয়া যাবে না। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি এই সব দখলবাজদের উচ্ছেদ করে পুরাতন খোয়াই নদীকে পূর্বের জায়গায় ফিরিয়ে দেওয়ার জন্য। দখলদারদের অনেকেরই দাবি সরকার থেকে জমি বরাদ্দ নিয়েছেন তারা। প্রশাসনের সাহায্য সহযোগিতা আমরা যেন বৈধভাবে দখলে আসি। আমাদেরকে যেহেতু সরকার একটা জায়গায় বসাইছে, শ্রেণী পরিবর্তন করে বসাইছে, আমরা চাই আমাদেরকে পুনর্বাসন করা হোক। জেলা প্রশাসক বললেন অবৈধ দখলদারদের কেউ ছাড় পাবে না। সরকারি কোনো স্থাপনা যদি ইতিমধ্যে হয়ে থাকে, ইতিমধ্যে যদি নির্মিত হয়ে থাকে, আমরা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে অনুরোধ করব যে সেই ধরনের স্থাপনাগুলি সরিয়ে নেওয়ার জন্য। বারবার সময় বেঁধে দেওয়ার পরেও দখলদাররা সরে না যাওয়ায় এরই মধ্যে মাহমুদাবাদ এলাকার অংশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। মৌসুমী রহমান, RTV। অনুষ্ঠিত হল গেট ইন দ্য রিং প্রতিযোগিতা ঢাকা বিভাগীয় সিলেকশন রাউন্ড। সফলভাবে খুলনা এবং রাজশাহী বিভাগীয় সিলেকশন রাউন্ড আয়োজনের পর এবার ঢাকা পর্ব অনুষ্ঠিত হল বিশ্বব্যাপী জনপ্রিয় বিজনেস স্টার্টআপ প্রতিযোগিতাটি। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ও ফ্রেডরিক নাউমান ফাউন্ডেশনের আয়োজনে তৃতীয়বারের মতো আয়োজিত হচ্ছে উদ্যোক্তাদের অলিম্পিক খ্যাত এই প্রতিযোগিতা ঢাকা বিভাগীয় সিলেকশন রাউন্ড। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ঢাকা রাউন্ডের এই প্রতিযোগিতায় অংশ নেয় ঢাকা বিভাগ ও এই আশেপাশের অঞ্চল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বন মানে বিস্তীর্ণ এলাকা জুড়ে বাহারি রকমের গাছ আর লতা পাতায় মোড়ানো সবুজ আবহ। বাংলাদেশের সুন্দরবন যার প্রকৃষ্ট উদাহরণ। কিন্তু যদি বলা হয় পাথরের বন, কিছুটা অদ্ভুতই লাগে। এমন অদ্ভুত এক বনই আছে চীনের ইউনান প্রদেশে। সবাই যাকে চেনে স্টোন ফরেস্ট হিসেবে। চীন থেকে ফিরে স্টোন ফরেস্টের কথা জানাচ্ছেন খান আলামিন, ছবি তুলেছেন আলাউদ্দিন আলী। তো এখান থেকে যে আমরা সৌন্দর্য দেখে যাচ্ছি, যে ম্যানেজমেন্ট শিখে যাচ্ছি, এটা আমাদের দেশে আমরা অবশ্যই ইউটিলাইজ করতে পারবো। আর এতগুলা মানুষ একসাথে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে, যেটা আসলে প্রকৃতিকে একদমই মানে নিজেকে ভুলিয়ে দিচ্ছে। চীনের ইউনান প্রদেশের এই এলাকাকে বলা হয় শিলিন। শি মানে পাথর আর লিন হলো বন, পুরো অর্থ পাথরের বন। বিশাল এলাকা জুড়ে দাঁড়িয়ে আছে নানা আকৃতির পাথর, আয়তন যার ঢাকা শহরের চেয়েও বড়। 1931 সালে চীন এই বনকে পার্ক হিসেবে ঘোষণা করে। তখন থেকেই দেশি বিদেশি পর্যটকদের আনাগোনা বাড়তে থাকে স্টোন ফরেস্টে। এখানে আমরা প্রকৃতির এক মিশ্র রূপ দেখতে পাচ্ছি এবং খুব পরিবেশটাকে খুব এনজয় করছি। যখন বিশ্ব ঐতিহ্যের কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি, নিজের চোখে দেখছি এবং খুব সুন্দর একটি প্রকৃতি আমাদের মাঝে আছে, এইসব দেখার পর আসলে অনেক অনেক ভালো লাগছে। এটি দারুণ একটি পর্যটন কেন্দ্র, পাশাপাশি একটি ভূতাত্ত্বিক পার্কও। আমি যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। পর্যটকদের সুবিধার জন্য পুরো বনকে 7টি অঞ্চলে ভাগ করা হয়েছে। 2007 সাল থেকে এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। বৈচিত্র্যে ভরপুর বনের মধ্যে গুহা আছে, আছে জলপ্রপাত, লেকও আছে। এক কথায় প্রকৃতির অপার এক বিস্ময়, এক অদ্ভুত খেয়াল এই স্টোন ফরেস্ট।
অপূর্ব সুন্দর, আকর্ষণীয়, মোহনীয়, সব বিশেষণে বিশেষায়িত করা যায় এই স্টোন ফরেস্টকে। এক কথায় এর সৌন্দর্য বর্ণনা করা প্রায় অসম্ভব। কি দেশীয় আর কি বিদেশি পর্যটক যারা ইউনানে আসেন সবাই অন্তত একটা দিন হলেও এই স্টোন ফরেস্টে সময় কাটান। বাংলাদেশের 1.5 শতাধিক শিক্ষার্থী এই স্টোন ফরেস্ট পরিদর্শন করেছেন। তারা বলছেন দেশের পার্বত্য অঞ্চল সহ অন্যান্য যেসব এলাকায় পাহাড় রয়েছে সেখানে যদি স্টোন ফরেস্টের মতো ব্যবস্থাপনা করা যায় তাহলে দেশের পর্যটন খাতের সম্ভাবনা আরো অনেকটা বাড়বে। চীনের ইউনান প্রদেশের স্টোন ফরেস্ট থেকে খান আলামিন, RTV। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।